কথা আছে এরপরে তিনটে জব বা সুইমিং টেস্ট তিনটাই গ্রাম হয়ে মানে সুইমিং টেস্ট আছে একটা কোন ক্লিক করবে আমার কোডটা লিখুন আর কত প্রশ্ন আচ্ছা ঠিক আছে এই জায়গায় তাহলে স্যার কোন ক্লাস কি তাহলে লিখুন তো না তারিখ লিখে তুমি কি थोड़ा बताइए তোমাদের গত ক্লাসে আমি তোমাদের অবচয় সম্পর্কে আলোচনা করছিলাম আমি অবচয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে অবচয়ের সূত্রগুলো দেখাচ্ছিলাম আমি গতদিন বুঝলাম যে অবচয়ের অনেকগুলো সূত্র আছে বা অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে সরলরৈখিক পদ্ধতি বা স্থির স্থির পদ্ধতি আর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি এই দুইটা পদ্ধতি সম্পর্কে সাধারণত বেশি আলোচনা করা হয় এবং তোমাদের এই দুইটা পদ্ধতি সম্পর্কে সাধারণত পরীক্ষার প্রশ্ন হয়ে থেকে থাকে তো যাই হোক আমি তোমাদের অবচয়ের অনেকগুলো পদ্ধতি দেখাবো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরলরৈখিক বা স্থির পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি আমি আজকে তোমাদের প্রথম সরলরৈখিক বা স্থির পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সরলরৈখিক বা স্থির পদ্ধতি এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করার আগে আমাদের কয়টা বিষয় মাথায় রাখতে হবে সাধারণত সরলরৈখিক বা স্থির পদ্ধতি সম্পর্কে আলোচনা করার আগে সম্পত্তি ক্রয় মূল্য বাজার মূল্য ভগ্নাংশের মূল্য এবং আয়ুষ্কাল এই কয়টা বিষয় সম্পর্কে ধারণা থাকা উচিত আমি আবার বলছি সরলরৈখিক পদ্ধতিতে সাধারণত সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে গেলে সম্পত্তি ক্রয় মূল্য বাজার মূল্য সম্পত্তি ভগ্নাংশের মূল্য বা সম্পত্তি ভগ্নাংশের মূল্য এই কয়টা বিষয় সম্পর্কে আমাকে স্পষ্ট ধারণা থাকা উচিত প্রথম দেখো প্রথম সরলরৈখিক পদ্ধতি কাকে বলে সাধারণত সম্পত্তি ক্রয় মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দেওয়ার পর অবশিষ্ট মূল্য থেকে সম্পত্তি আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে যে মূল্যটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সম্পত্তি ভাগ দিয়ে যে পদ্ধতিতে অবস্থা নির্ণয় করা হয় সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি বা স্থির পদ্ধতি আমি আবার বলছি সম্পত্তি ক্রয় মূল্য থেকে সম্পত্তি ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে অবশিষ্ট মূল্যকে সম্পত্তির আয়ুষ্কাল দিয়ে ভাগ করে যে পদ্ধতিতে অবস্থা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি বা স্থির পদ্ধতি
সাধারণত এই পদ্ধতিতে সম্পত্তি ক্রয় মূল্য, প্রতিষ্ঠা মূল্য এবং সম্পত্তির আয়ুষ্কাল এই তিনটা বিষয় খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আমি আবার বলছি, সম্পত্তি আমি সাধারণত সম্পত্তির মূল্য থেকে সম্পত্তির প্রতিষ্ঠা মূল্য বাদ দিয়ে সম্পত্তির আয়ুষ্কাল দিয়ে ভাগ দিয়ে অবস্থা নির্ণয় করার পদ্ধতিটাকে সাধারণত সরলৌকিক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে সম্পত্তি ক্রয় মূল্য বা ভগ্নাংশের মূল্য বা সম্পত্তির আয়ুষ্কাল খুবই গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। আমরা সবাই খেয়াল করি। সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। আমি আবার বলছি, সম্পত্তির মোট মূল্য থেকে সম্পত্তির ভগ্নাংশ মূল্য বাদ দেওয়ার পর অবশিষ্ট মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিয়ে অপচয় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে সরলরৈখিক বা স্থিতিশীল পদ্ধতি। সাধারণত সরলরৈখিক বা স্থিতিশীল পদ্ধতিতে এই সূত্রের মাধ্যমে অবস্থাটা নির্ণয় করা হয়ে থেকে থাকে। আমি সূত্র সম্পর্কে আলোচনা করি। প্রথমে লিখছি অবস্থা সমান সম্পত্তির মোট মূল্য। এখানে সম্পত্তির মোট মূল্য বলতে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে সম্পত্তির বহন খরচ বা সংস্থাপন খরচটা যোগ করা হয়। আমি আবার বলছি, এখানে সম্পত্তির মোট মূল্য বলতে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে সম্পত্তির সংস্থাপন বা বহন খরচ বা সম্পত্তির ব্যাপার উপযোগী করার আগ পর্যন্ত যত প্রকার ব্যয় সংঘটিত হয়ে থাকে সকল প্রকার ব্যয়গুলা সম্পত্তির মোট মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত। আমি আবার বলছি, সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সম্পত্তি ব্যবহার করার আগ মুহূর্ত পর্যন্ত যত প্রকার ব্যয়টা সংগঠিত হয়ে থেকে থাকবে বা যত প্রকার ব্যয়টা সংগঠিত সম্পত্তির ব্যবহার উপযোগী করার জন্য যত প্রকার ব্যয় সংগঠিত হবে, সমস্ত প্রকার ব্যয় সমষ্টি হচ্ছে সম্পত্তির মোট মূল্য। অর্থাৎ সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সম্পত্তি ব্যবহার করার আগ মুহূর্ত পর্যন্ত যে ব্যয়টা হবে সেই ব্যয়টাকে আমি সম্পত্তির মোট মূল্য বলে গণ্য করব। সাধারণত সম্পত্তি একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পরেও তার ব্যবহার উপযোগ থাকে না, কিন্তু তার একটা বাজার ভ্যালু থাকে, মার্কেট প্রাইস থাকে বা ভগ্নাংশের মূল্য থাকে। আমি আবার বলছি, সম্পত্তি একটি নির্দিষ্ট সময় ব্যবহার করার পরেও উক্ত সম্পত্তির হয়তো কোনো উপযোগ থাকে না, কিন্তু তার একটা বাজার মূল্য থাকে, তার কিছু মূল্য অবশিষ্ট থেকে থাকে। এই অবশিষ্ট মূল্যটা হচ্ছে ভগ্নাংশের মূল্য। আমি আবার বলছি, এই অবশিষ্ট মূল্যটা হচ্ছে ভগ্নাংশের মূল্য। মনে করো তুমি 20,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছো। আমি আবার বলছি, মনে করো তুমি 20,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছো। মেশিনটা বহন খরচ 3,000 টাকা। মেশিনটা বহন খরচ হচ্ছে 3,000 টাকা। উক্ত মেশিন সংস্থাপন করতে আরো ব্যয় হবে 2,000। তাহলে মোট মূল্য হচ্ছে কত? 25,000। এই 25,000 টাকা হচ্ছে আমার সম্পত্তির মোট মূল্য। আমার কথা বুঝতে পারছি? এই 25,000 টাকা হচ্ছে সম্পত্তির মোট মূল্য। আমি আবার বলছি, আমি সম্পত্তি ক্রয় করছি কত টাকা দিয়ে? 20,000। সম্পত্তির বহন খরচ কত? 3,000। বহন খরচ বলতে এক স্থান থেকে আরেক স্থানে আনায়ন, অর্থাৎ ক্রয়কৃত স্থান হতে আমার প্রতিষ্ঠানে আনান পর্যন্ত যে বহন খরচটা প্রদান করা হয় সেটা হচ্ছে বহন খরচ। বা এক প্রতিষ্ঠান হচ্ছে সম্পত্তি এক জায়গায় হয়তো সম্পত্তি ক্রয় করে নিজ প্রতিষ্ঠানে বা ব্যবহার করার জায়গায় আনার জন্য যে ব্যয়টা সংগঠিত হয়ে থেকে থাকে সেই ব্যয়টা হচ্ছে বহন খরচ। বহন খরচ 3,000 টাকা। মোট টোটাল 23,000 টাকা। এটা সংস্থাপন ব্যয়, অর্থাৎ সম্পত্তিটা ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়টা হয়ে থেকে থাকে সেটা হচ্ছে আমার সংস্থাপন ব্যয়। আমি আবার বলছি, সম্পত্তি ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়টা সংগঠিত হয়ে থেকে থাকে সেটা আমার সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় হচ্ছে 2,000 টাকা। টোটাল যোগ করলে কত হচ্ছে? 25,000 টাকা। এই 25,000 টাকা হচ্ছে আমার সম্পত্তির মোট মূল্য। সাপোজ আমি সাধারণত সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আমি আবার বলছি, সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর বা 10 বছর শেষে সম্পত্তিটা আমি 6,000 টাকায় বিক্রি করতে পারবো। আমি আবার বলছি, সম্পত্তি হয়তো বা নির্দিষ্ট সময়, ভগ্নাংশের মূল্যটা কি? নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পত্তি ব্যবহার করার পর তার যে মূল্যটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভগ্নাংশের মূল্য। প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা ব্যক্তির নিকট গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কিছু কিছু সম্পত্তি আছে বা কিছু কিছু জিনিস আছে যেটা তোমার বা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অন্যদের কাছে সেটা গুরুত্বপূর্ণ। জিনিসটা তুমি বা আমি ব্যবহার করতে পারছি না, কিন্তু সেটা অন্যরা ব্যবহার করতে পারছে।
আছে। সাপোজ এই পেনটা যখন কালিটা শেষ হয়ে যাবে তখন সেটা তুমি বা আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু বিভিন্ন প্লাস্টিক কোম্পানি আছে যারা এই সকল পেন, যে সকল পেনে কালি থাকবে না সেসব পেনগুলো তারা কালেক্ট করে, নামমাত্র মূল্য 1 টাকা হোক 2 টাকা হোক 5 টাকা দিয়ে তারা এই পেনগুলো কালেক্ট করে, করার পর এগুলো তারা রিসাইকেল করে। অর্থাৎ এই পেনটার মূল্য তোমার আমার কাছে নাও থাকতে পারে, কিন্তু ওই সকল প্লাস্টিক কোম্পানির নিকটে এই পেনের গ্রহণযোগ্যতা বা মূল্য বা অনেক কিছু মূল্য অবশিষ্ট আছে। ঠিক সম্পত্তি এরকমই, যখন ঠিক কোনো সম্পত্তি বা সম্পত্তির মূল্য এরকমই, যেমন তার কোনো ব্যবহারিক মূল্য বা ব্যবহারিক কার্যকরিতা তোমার কাছে অবশিষ্ট নাই, কিন্তু অন্য নিকট আছে। আমি আবার বলছি যে যার কোনো ব্যবহার প্রযুক্তি তোমার নিকট অবশিষ্ট নেই কিন্তু অন্য নিকট অবশিষ্ট আছে, এই সকল মূল্য হচ্ছে সম্পত্তির ভগ্নাশেষ মূল্য। একটা কথা মনে রাখবা, সরলরৈখিক পদ্ধতিতে একটা কথা খেয়াল রাখবা, সরলরৈখিক পদ্ধতিতে অবস্থা নির্ধারণ করতে হলে বা অবস্থা ধার্য করতে হলে সবসময় সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাশেষ মূল্যটা বিয়োগ করে দেখাতে হয়। আমি আবার বলছি, সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাশেষ মূল্যটা বিয়োগ করে দেখাতে হয় বা মাইনাস করে দেখাতে হয়। মনে করলাম আমি দেখাচ্ছি যে সম্পত্তির মোট মূল্য হচ্ছে কত, 25,000 টাকা। মনে করো ভগ্নাশেষ মূল্য 6,000 টাকা বা 8,000 টাকা বা 7,000 টাকা। মনে করো ভগ্নাশেষ মূল্য আছে 7,000 টাকা বা 8,000, সরি মনে করো সম্পত্তির ভগ্নাশেষ মূল্য 8,000 টাকা, অবশিষ্ট মূল্য কত থাকছে 17,000। অর্থাৎ খেয়াল করে সবাই, খেয়াল করো এবার সম্পত্তি অবশিষ্ট মূল্য কত টাকা দাঁড়াচ্ছে 17,000। খেয়াল করি আমরা, আমি কি বললাম যে সম্পত্তির মোট মূল্য কত হচ্ছে 25,000, ভগ্নাশেষ মূল্য কত হচ্ছে 8,000, আসলে কত বলছিলাম 8 বছর। ভাগ করো সবাই, ক্যালকুলেশন করো। $2,125। অর্থাৎ আমার প্রত্যেক বছরের অবসর পরিমাণ দাঁড়াচ্ছে আমার 2,125 টাকা। এটা আমার বার্ষিক অবশ্যই কোন পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে। বুঝতে পারছো সবাই? আমি আবার বলছি, সরলরৈখিক পদ্ধতিতে বা স্থিতিস্থাপক পদ্ধতিতে সম্পত্তির মোট মূল্য হতে ভগ্নাশেষ মূল্য মাইনাস করে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে যারা বার্ষিক অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে অবস্থা। এটা সরলরৈখিক পদ্ধতি, যে সাধারণত ভগ্নাশেষ সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দেওয়ার পর আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে যে মূল্যটা পাবো সেটা হচ্ছে আমার সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থায়। এবার আসো ক্রমহ্রাসমান যে পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি সাধারণত তোমাদের ম্যাক্সিমাম বইতে অপরিচর্যা করার মোস্ট ইম্পর্টেন্ট পদ্ধতি আছে, তার মধ্যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অন্যতম। খেয়াল করি এই পদ্ধতিতে সাধারণত
ক্রমহ্রাসমান যে পদ্ধতিটা কি, যে পদ্ধতিতে বিগত বছরের সম্পত্তির মূল্য থেকে বিগত বছরের অপচয় বাদ দিয়ে চলতি বছরের অবস্থা পরিমাণ নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমি আবার বলছি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি, যে পদ্ধতিতে বিগত বছরের সম্পত্তির মূল্য থেকে বিগত বছরের অপচয়টা বাদ দিয়ে চলতি বছরের অপচয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, সেটাই আমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। খেয়াল করো, মনে করো খেয়াল করি আমরা, আমি লিখছি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমি কি বললাম, যে যে পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্য, আমি আবার বলছি, যে যে পদ্ধতিতে সম্পত্তি বিগত বছরের সম্পত্তির মূল্য হতে বিগত বছরের অপচয় বাদ দিয়ে চলতি বছরের অপচয় ধার্য করা হয়, সেটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমি আবার বলছি, যে পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্য হতে, আমি যে আবার বলছি, যে সম্পত্তিতে, যে পদ্ধতিতে সম্পত্তির, আমি আবার বলছি, যে পদ্ধতিতে সম্পত্তি বিগত বছরের সম্পত্তির মূল্য হতে বিগত বছরের অপচয় বাদ দিয়ে চলতি বছরের অপচয় নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। মনে করো, মিস্টার এক্স 2016 সালে 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন। অপচয়ের হার 10%। খেয়াল করে আমরা সবাই, আমি কি লিখছি দেখো তো, মিস্টার এক্স 2016 সালে 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন, অবশ্যই হার 10%। 2016, 17, 2018 সালে অপচয় ধার্য করো। আমি আবার বলছি, ক্রমহ্রাসমান যে সেই পদ্ধতি, যে পদ্ধতিতে বিগত বছরের সম্পত্তি থেকে বিগত বছরের অবস্থায় বাদ দিয়ে চলতি বছরের অবস্থায় ধার্য করা হয় বা নির্ধারণ করা হয়। মিস্টার এক্স 2016 সালে 15 জানুয়ারি তারিখে 2 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করেন। খেয়াল করো, ষোলো সালে অবস্থায় আমার সম্পত্তি মূল্য কত, 2 লক্ষ টাকা। অবস্থায় হার কত পার্সেন্ট, 10%। অবশ্যই কত, 20,000 টাকা। আমি আবার বলছি, আমার সম্পত্তি মূল্য কত, 2 লক্ষ। অবশ্যই হার কত পার্সেন্ট, 10%। বলে কত টাকা হচ্ছে আমার অবশ্যই 2 লক্ষ টাকা। তারপর আসি 2016 থেকে 17 সাল। খেয়াল করি,
আমি আগে বলেছি সরলরৈখিক ক্রমশ যে পদ্ধতি, সেই পদ্ধতি যে পদ্ধতিতে বিগত বছরের সম্পত্তি থেকে বিগত বছরের অপচয়টা বাদ দিয়ে চলতি বছরের অপচয় ধার্য করব। দেখো তো খেয়াল করি, আমার বিগত বছরের অপচয় সম্পত্তি মূল্য কত ছিল? 2 লক্ষ টাকা। বিগত বছর অপচয় কত? 20,000। এই যে চলতি বছরের 10% অপচয় ধার্য করবো। এখানে কত হয়? 1 লক্ষ মাইনাস করলে হয় প্লাস প্লাস করলে হচ্ছে 1,80,000 ইন্টু 10%, কত হচ্ছে? 18,000 টাকা। এটা হচ্ছে 2028 সালে অবচয়। আমি আবারও বলছি, সরলরৈখিক হ্রাসমান যে সেই পদ্ধতি যে পদ্ধতিতে বিগত বছরের সম্পত্তি থেকে বিগত বছরের অপচয় মূল্যটা বাদ দেব। বিগত বছরের সম্পত্তির মূল্য কত? 1,80,000। বিগত বছরের অপচয় কত? 18,000 ইন্টু 10%। তারপরে সবাই 1,80,000 মাইনাস 18,000 1,62,000 ইন্টু 10%, কত হচ্ছে? 16,200 টাকা। এই খেয়াল করে সবাই, আমি প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম বছর অপচয় নির্ণয় করার পর যখন দ্বিতীয় বছরের অপচয়টা নির্ণয় করছি, সেক্ষেত্রে গিয়ে আমি প্রথম বছরের সম্পত্তি মূল্য থেকে প্রথম বছরের অপচয়টা বাদ দিয়ে তারপরে গিয়ে সম্পত্তির উপরে অপচয়টা ধার্য করছি। ঠিক এইভাবে আমাদের ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে আমরা অপচয়টা ধার্য করব। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।